সহযোগিতা সেটা আমরা করব। সেই ডিক্লারেশন কিন্তু এখন আমরা পাইনি। না পাওয়ার কারণে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা উত্তেজনা অস্থিরতা আছে, যেটি কিন্তু আসলে স্যারের সাথে একমত, সেটা কিন্তু ভালো না। বরং গণতান্ত্রিক রাজনীতিতে সংলাপ আলাপ আলোচনার দ্বার কিন্তু সবসময় খোলা না রাখলে সংঘাত বাড়বে, আর সংঘাত বাড়লে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সরকার। কারণ সংঘাতের কারণে যে অর্থনৈতিক উন্নয়ন, নানান দিকে যে ব্যর্থতা হবে, সেটা কিন্তু সরকারের উপরই পড়বে, বিরোধী দলের উপর পড়বে না। একটা রাজনৈতিক স্থিতিশীলতা তো আছে কোন রকম, সেটা আছে, সেটা আছে, রাজনৈতিক আছে, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াটাকে যদি সমন্বিত না করা হয়, একটা বড় রাজনৈতিক দল মতামতকে যদি বাইরে রাখা হয় বছরের পর বছর, সেটা তো আর কোনো ভালো জিনিস না। সবাইকে নিয়েই দেশকে সামনে এগোতে হবে। এটাই হলো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা আলাপ করছিলাম গতকালকের বকশীবাজারের যে সংঘর্ষ সেটি নিয়ে। ডক্টর গোলাম রহমান, যদি আপনি গতকালের সংঘর্ষের ছবি যদি দেখে থাকেন, দেখবেন যে কিভাবে লাঠি দিয়ে মানুষকে মানে কিভাবে করে মানে পেটানো হচ্ছে। যদি এরকম আরেকটি ঘটনা আপনার মনে আছে যে পল্টনে যে ঘটনা ঘটেছিল, বিশ্বজিতের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এরকম একটি ঘটনা যদি মানে আমরা কখনোই প্রত্যাশা করি না, কিন্তু যদি ঘটতো সেই দায়িত্ব কে নিত আপনি বলেন? এখানে পুলিশের একটা বড় দায়িত্বের অবহেলা চোখে পড়ে। পুলিশকে তাকে খুব সতর্কতার সাথেই কাজগুলো করা উচিত, এবং পুলিশ তো কোনো দলের না, এটা তো বুঝতে হবে। এবং সেখানে নিশ্চয়ই এই সংঘর্ষ এড়ানো যেত, এবং আমার ধারণা যে এই সংঘর্ষকে এড়ানো দরকার, সরকারের নিজের প্রয়োজনেই এড়ানো দরকার। যদি সংঘর্ষ এড়ানো না যায়, তাহলে এই সংঘর্ষকে কেন্দ্র করেই জিনিস ঘনীভূত হতে থাকবে, একটা ক্রিস্টালাইজেশন হবে। এখন কিন্তু মানুষ ওইভাবে আন্দোলনের মধ্যে নাই, মানুষ শান্তিপ্রিয়, মানুষ শান্তিতে থাকতে চায়। সুতরাং তাকে আন্দোলন করতে বাধ্য করার মতো অবস্থা সৃষ্টি করার প্রয়োজনটা কি, সেটা সরকারিভাবে বুঝতে হবে। গতকালের আগের দিন কিন্তু বিএনপি অভিযোগ করেছে যে সরকার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। মানে গতকালকের এই যে সংঘর্ষটা কি এরকমের আভাস দেয় না? আভাস দেয় স্যার। একটু বলে নি স্যার, মানুষ শান্তিপ্রিয় তা না স্যার, মানুষ আন্দোলন চায়, কিন্তু কেন আন্দোলন করবে, কার জন্য আন্দোলন করবে? মানে তারা শান্তিপ্রিয় তা না, মানুষ হচ্ছে হতাশগ্রস্ত স্যার। মানুষ হচ্ছে হতাশগ্রস্ত, হতাশগ্রস্ত হওয়ার কারণে তারা সরকারের সাথেও নেই, বিরোধী দলের সাথেও নেই, হতাশগ্রস্ত মানুষ যে যাহাই হোক, অর্থাৎ পুরো রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। আর যেটি বলছেন এটা, যে এটা আপনি ভালো পয়েন্ট উত্থাপন করেছেন, যে দেখেন গতকাল কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো, যেভাবে পেটানো হয়েছে তাতে যে কেউ মারা যেতে পারতো। তার চেয়েও আরো ভয়াবহ ঘটনা আমার কাছে লেগেছে যে ছবি বিশ্বাসের ঘটনাটা, মাইক্রোবাসটি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু জীবন্ত দগ্ধ হওয়ার মতন সেই উপজেলা চেয়ারম্যান একরাম সম্ভবত যাকে জীবন্ত পোড়ানো হয়েছে, সেরকম কিন্তু ঘটনাও ঘটে যেতে পারত। সুতরাং পুলিশ দেখেন ছবি বিশ্বাসকে বাঁচাতে পারেনি, ছাত্রলীগকে নিবৃত্ত করতে পারেনি, আর বিএনপি কর্মীদেরকে হামলার হাত থেকে ঠেকাতে পারেনি। তাহলে পুলিশের এই যে হাজার হাজার পুলিশ ছিল, তার অবস্থানটা কি, ভূমিকা কি ছিল? শুধু টিয়ার গ্যাস মারা এটা কোনো কথা? মানে একটা বড় ধরনের ঘটনা থেকে কিন্তু আসলে সত্যি কথাই বলেছেন আপনি। দেখেন বড় ধরনের ঘটনা ঘটতে পারতো, এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু মানে আন্দোলন বাদ দেন, এটাকে কেন্দ্র করেই হয়তো একটা বড় উপাদান হতো, এবং যেটি আগামী বছরটা পুরোটা একটা অস্থিরতার মধ্য দিয়ে শুরু হতো। সরকার তো সমালোচনা মানে শুধু মানে এই ঘটনার মধ্য দিয়ে সরকার তো আরো অনেক সমালোচনার মধ্যে পড়তো আসলে, যেটা আমরা আগে দেখেছি। হ্যাঁ, পড়তো, মানে যে কোনো সময় পড়তে পারে যদি সরকার তারা সিদ্ধান্তে যদি তারা ভুল করে, কিংবা তারা যদি তাদের স্ট্র্যাটেজি ভুল করে, তাহলে মানুষ তো সেগুলো সমালোচনা করবে। স্ট্র্যাটেজিতে কি আপনি কোনো ভুল দেখছেন? না, ভুল মানে কি, এটা হয়তো এটা একটা শিক্ষা, এটাতে একটা লেসন নিতে পারে, যে তাদের এই আদালতকে কেন্দ্র করে নিশ্চয়ই যে পারিপার্শ্বিক যে অবস্থান দুই দলের, এবং তাদেরকে নিবৃত্ত করা উচিত ছিল, পুলিশকে একটা দৃষ্টি নিরপেক্ষভাবে তাদের আচরণ করা উচিত ছিল, এবং এই সংঘর্ষ এড়ানোর যতখানি ব্যবস্থা নেওয়া যায় সেটুকুর চূড়ান্ত এটুকুই নেওয়া উচিত ছিল। সেখানে তাদের পক্ষপাতমূলক ব্যবস্থা তো কেউ মানে এটাকে তাদেরকে উৎসাহিত করবে না, তাদেরকেও তো এই দায়িত্ব অন্য কেউ নেবে না। স্যার একটা ঘটনা উল্লেখ করি স্যার, এই যে কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গে তৃণমূল পরিবহন মন্ত্রী রাজ্য
আপনার মদন মিত্রকে সিবিআই যখন কি ডেকে নিল, তখন কিন্তু মদন মিত্র, রাজ্য পুলিশ বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে কিন্তু সিবিআই প্রাঙ্গণে গেছে, কিন্তু শান্তিপূর্ণভাবে। এবং মদন মিত্র কিন্তু ভিতরে যাবার পর যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে অ্যারেস্ট পর্যন্ত করেছে, কিন্তু কোথাও কিন্তু দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষ হয়নি, বিজেপি বা অন্য কোনো দল কিন্তু হামলাও করেনি, শান্তিপূর্ণভাবে ওই যে বিচারিক আদালতের প্রতি যে শ্রদ্ধা, সম্মান, শ্রদ্ধা, সেটাই। এটা তো দেখেন ঠিক আমাদের দেশে সেটা তো আমাদের উল্টো নাইও। নেই। আসলে আপনি জানেন যে এই আদালতে বেগম জিয়া আগে ঘোষণা দিয়েছিলেন তার অনাস্থা রয়েছে, তা বিচারক পরিবর্তন করা হলো, পরে বলল যে বিচারকের পরিবর্তনটা কিন্তু, হ্যাঁ, বিচারকের কিন্তু এই যে বৎসর শেষে এমনি বোধহয় তার এটা হয়েছে, ট্রান্সফারটা হয়েছে, সেটা যে ওই কারণেই হয়েছে তা না, কিন্তু তাতে করে বিএনপির যে দাবি ছিল সেটা তো পেয়েছে, কিন্তু হ্যাঁ, বিএনপি দাবিটা তো পাল্টা পালন অভিযোগ হয়ে করলো গেল। যেটা ঠিক হয়নি। না সেই আর কি, এখন এই সবকিছু নিয়ে আবার ইস্যু করলেও সমস্যা আছে। যাক, আমরা একটু অন্য আরেকটা বিরোধী ইস্যুতে দলের কাজ যাই। হচ্ছে বিরোধিতা আপনি জানেন যে করা। সুন্দরবনের শ্যালা নদীতে যে জাহাজ, তেলবাহী জাহাজ যে ডুবেছে, সেই ব্যাপারে জাতিসংঘের একটা পর্যবেক্ষক দল তারা কিন্তু এখন আছে সুন্দরবনে অবস্থান করছে। তারা গতকাল জানিয়েছে যে সেখানকার শ্যালা নদীর পানি অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। যদি স্বাভাবিক, তো আসলে জোয়ার ভাটা স্বাভাবিক তো কিছুটা হলেও আসবেই, কিন্তু এই ধরনের বিপদ কিভাবে এড়ানো যায় মুস্তাফা ফিরোজ? না, এখনো কিন্তু জাতিসংঘ কিন্তু চূড়ান্ত মতামত তারা দেয়নি, 31 তারা তারিখ কিন্তু দেবে। 28 তারিখ পর্যন্ত কিন্তু তারা অবস্থান করবে, এবং তারা কিন্তু খুব গুরুত্ব সহকারেই নিয়েছে। সুতরাং তাদের ফাইন্ডিংসগুলি এখন পরীক্ষা নিরীক্ষা করা, যে এই তেল কত গভীরে গেছে এবং তার আশেপাশে মানুষের উপর, বসতির উপর, তারপরে বনজ প্রাণীর উপর কতখানি পড়েছে, সেইগুলি পরীক্ষা নিরীক্ষার পর তাদের লাস্ট ফাইন্ডিংস এর উপর বোঝা যাবে যে আসলে ক্ষয়ক্ষতিটা, ইম্প্যাক্টটা কি। সুতরাং এখনই চূড়ান্ত মতামত দেওয়া যাবে না। রাইট, সেই জন্য আমরা বলছিলাম যে আসলে এই ধরনের, এটা তো নিঃসন্দেহে একটা বড় ধরনের ঘটনা, একটা বড় ধরনের বিপর্যয়, একটা বিপদ বটে, প্রাকৃতিক বিপর্যয়। তো এইটাকে কি করে এড়ানো যায়? কারণ আপনি জানেন যে প্রধানমন্ত্রী নিজে কয়েকবার নির্দেশ দিয়েছেন এখান থেকে নৌ রুটটি পরিবর্তন করার, কিন্তু আজ পর্যন্ত হয়নি। সেটি কিচ্ছু না। তো এই সুন্দরবনের ভারত সংলগ্ন তারা যেইভাবে ব্যবস্থা নিয়েছে, ভারত সংলগ্ন যা যা করে সুন্দরবনকে রক্ষা করার জন্য, আমাদের এই পারে তাইতে ব্যবস্থা নিলেই যথেষ্ট। অত নিজস্ব গবেষণারও দরকার নেই, অন্য জাতিসংঘের কাছ থেকে শিক্ষা নেওয়াও দরকার নেই। পাশের ভারত সুন্দরবনকে রক্ষা করার জন্য যে যে ব্যবস্থা নিচ্ছে, আমরাও এই প্রান্তে আমরা কি করে সেটা নেই। আপনি দেখেন যে ভারত রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেখানে সুন্দরবনের পাশেই হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তাদের পরিবেশের জন্য আসলে তারা সেখানে অনুমতি দিল না, আমাদের এখানে সুন্দরবনের কাছে হচ্ছে। তাহলে আপনি সেই প্রত্যাশা কিভাবে করে আসলে ডক্টর গোলাম রহমান? না, সেটা তো করা যাবে না অবশ্যই। এখন এখানে আমাদের স্বার্থ আমাদের দেখতে হবে, অন্য কেউ তো বলে দেবে না। এখন বাইরের কোনো শক্তি, বাইরের কোনো ইভেন এই যারা জাতিসংঘ থেকে এসছে, তারা তো নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে কিছু ফাইন্ডিংস তারা আমাদের সাথে শেয়ার করবে, কিন্তু তার আগে থেকে তো আমাদের সমস্যাটা আমাদেরই বুঝতে হবে, আমাদেরই বোঝা উচিত। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস হয়তো এটা তো দুর্ঘটনা, এই দুর্ঘটনা থেকে যে উদ্ভূত পরিস্থিতি সেটাকে সামাল দেওয়ার বিষয়টা খুব জরুরি। যে কিভাবে আপনি যখন জেনে শুনে একটা দুর্ঘটনা ঘটতে দেন, আপনি জানেন যে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে আর সেটাকে দুর্ঘটনা কেমন করে বলা যায়? সেটা তো অবশ্যই, সেই সুযোগ থাকার তো সুযোগ নেই আসলে, যে সেখানে তবে স্যার অভিজ্ঞতা তো ছিল না, যে যেমন এই ধরনের অপরিকল্পিতভাবে যে তেল পরিবহনের জন্য যে ধরনের মানে বাহন দরকার, সেই বাহনটা তো ছিল না। সেটা একটা শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের একটু বড় মাত্রায় হয়ে গেছে, যে বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা শিক্ষা নিচ্ছি। উচিত ছিল যে তার আগে এই তেল পরিবহনের জন্য যে ধরনের নৌযান ব্যবহার করা উচিত, সেই ধরনের নৌযান ব্যবহার করা। এবং সেই জন্য দেখেন এটা যখন প্রমাণিত হয়েছে যে এই নৌযানটি তেল ব্যবহারের জন্য ছিল না, তারপর কি কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? অন্য দেশে হলে নৌমন্ত্রী তো আসলে পদত্যাগ করতেন নাকি? হ্যাঁ, হয়তো করতেন, আমাদের সেই ট্রেডিশন নাই, পদত্যাগ করার ট্রেডিশন সৃষ্টি হয়নি। আমাদের হয়তো গণতান্ত্রিক পরিবেশ আরো উন্নত হলে সেই পরিবেশ হয়তো হবে, মন্ত্রী হয়তো কথায় কথায় পদত্যাগ করবেন, হয়তো আমরা সেই দিকে যাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে নৌযানের ব্যাপারটা, সার্বিক নৌযানের কথা যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে সব জায়গায় এই সমস্যা। আমাদের ইভেন নৌযান কেন, আমাদের এমনি যানবাহনের কথা ধরেন, সব জায়গায় সমস্যা। সমস্যা মানে কি, যত অনিয়ম আছে, অনিয়মের চূড়ান্ত হচ্ছে এই যান চলাচল, যানবাহন ব্যবস্থায়, যানবাহনের মাপ, যানবাহনের যে পরিধি, যানবাহনের যে ক্ষমতা, ফিটনেস, সবগুলি গলত। যদি এই সময়ে রাতের বেলায় মাওয়া ঘাটে যান কিংবা আরিচায় যান, পদ্মা পারাপার হন, আপনি দেখবেন কি ভয়ঙ্কর এক অবস্থা। মানে সেখানে নৌকা
আপনার এই কি বলে এটাকে? ছোট ছোট তার মধ্যে কোনো ইঞ্জিন লাইট বসানো, নাই, কোনো একটু সামনে কিছু আছে কিনা কিছুই দেখা যায় না, কি এক ভয়ঙ্কর অন্ধকারে যাচ্ছে। হ্যাঁ, তো সেগুলো এবং দেখার তাহলে কেউ নাই। এবং এগুলো দেখার কেউ নাই, এটাতে এত স্বেচ্ছাচারিতা তো চলে না, সবকিছুর মধ্যে তো একটা তো এই জন্য discipline স্যার তো maintain আশাবাদী করতে হবে। আমরা হয়তো সামনে হবে বলছেন যে আশা করি হবে, মানে কিন্তু এইটা না আসলে কোথা থেকে দিনকে দিন অবস্থা যেটি হচ্ছে, সুশাসন তো নেই, সুশাসনের বরং অধপতন হচ্ছে। এবং সুশাসন কখন থাকে না, যখন জবাবদিহিতা থাকে না। সুতরাং আমাদের যারা শাসন ব্যবস্থায় যারা ক্ষমতা ব্যবহার করছে বা ক্ষমতা আসছে, তাদের কিন্তু জবাবদিহিতা নাই বলে কিন্তু কোনো সুশাসন হচ্ছে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করতে পারবো না, জবাবদিহিতা যতদিন না আসবে, ততদিন পর্যন্ত এই পরিস্থিতিটা কিন্তু দিনকে দিন আরো নাজুক অবস্থার দিকেই যাবে। কোনো একটি